ঝিলের মাকে খুশি করার জন্য অদ্ভুত কাণ্ড করল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দাদু ভাই কোনোভাবেই সাক্ষ্যকে অনুমতি দেয় না ঝিলের বাড়িতে অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য। তখনই সাক্ষ্য বলে, আচ্ছা দাদু ভাই, তুমি আমার অভিভাবক, এটা ঠিকই, তুমি আমার গুরুজন, কিন্তু আমি কোথায় যাব আর কোথায় যাব না সেই ব্যাপারটা তোমার আমার ওপরেই ছেড়ে দেওয়া উচিত। এখানে তোমার নাক গলানো একদমই উচিত নয়, মানে আমি তো সেটাই মনে করছি। ঠিক সেই মুহূর্তেই দাদুভাই বলে, কি বলছো কি সাক্ষ্য, তুমি আমাদের বাড়ির ছেলে, আমি তোমার ভালো মন্দ বিষয়ে থাকবো না? তখনই সাক্ষ্য বলে, আমি যদি আমার স্ত্রীর সাথে অষ্টমঙ্গলায় যেতে চাই আর তুমি যদি সেখানে বারণ করো, তাহলে আমি তোমার কথা কেন শুনবো বলো তো? আমার তো উচিত আমার স্ত্রীর পাশে থাকা। ও যেমন সব কিছু ছেড়ে এসে আমার বাড়িতে থাকছে, তাহলে আমি 2 দিন ওদের বাড়িতে গিয়ে থাকতে পারবো না? সেটা হয় না, সেটা হলে খুবই অন্যায় হয়। আর ঠিক সেই মুহূর্তেই সাক্ষ্যর মা বলে, আজকাল তুমি অনেক বড় বড় কথা বলছো সাক্ষ্য, কিন্তু তুমি ভুলে গেছো যে একটা সময় আমিই কিন্তু তোমাকে মানুষ করেছি, বড় করে তুলেছি, আমি তোমার মা। আমি তোমাকে বারণ করলে নিশ্চয়ই সেটা ভালোর জন্যই করব। কিন্তু সাক্ষ্য তখন বলে, মা আমি জানি তুমি ঝিলকে পছন্দ করো না, আর সেই জন্য তুমি অনেক কথাই বলতে পারো, কিন্তু সব কথা আমি শুনতে পারি না, সেটা তোমাকে বুঝতে হবে। তাই অন্তত এসব ব্যাপারে আমার উপরই ছেড়ে দাও। ঝিল তখন বলে, সাক্ষ্যবাবু, মা যখন চাইছে না তোমার না যাওয়াই ভালো। কিন্তু সাক্ষ্য তখন বলে, কেন? আমি যাবই, আমি তো রেডি হয়েই এসেছি যাওয়ার জন্য। সমস্ত কথা থাক ঝিল, চলো আমরা বরং বেরোই। এরপরই সাক্ষ্যর মা বলে, যাচ্ছ যাও, এরপরে যখন ফিরে আসবে আমাকে অন্তত আর মা বলে ডেকো না, কারণ আমি এই সমস্ত আর শুনতে চাই না। তখন সাক্ষ্য বুঝতে পারে আবারও মান অভিমানের পালা থেকে এসব বলছে। যাই হোক, সেগুলোকে আর পাত্তা দেয় না সাক্ষ্য। আর তখনই সাক্ষ্যর বাবা বলে, তুমি যে শুধু শুধু কেন এরকম করো আমি বুঝতে পারি না। সাক্ষ্যর মা বলে, কেন করব না? এই মেয়েটাকে সবসময় প্রোটেক্ট করে যাচ্ছে আমার ছেলে। সাক্ষ্য বলে, এটাই তো হওয়া উচিত মা, স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমাকেও তো বাবা প্রোটেক্ট করে এসেছে, তাই তো তুমি বিয়ের মতন সম্পর্কটাকে এত বেশি প্রাধান্য দাও। আর আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করতে গেলেই সেটা খারাপ? এটা কিন্তু ঠিক নয় মা। এরপরেই ঝিল, সাক্ষ্য আর মিনতি মিলি সবাই মিলে বেরিয়ে পড়ে। রীতিমতো বস্তিতে ঢোকায়, সবাই মিলে ব্যান্ড বাজাতে বাজাতে সাক্ষ্যকে ওয়েলকাম জানায়। তারপর ঝিল গান গাইতে শুরু করে দেয় রাস্তায়, আর সবাই নাচতে থাকে। ঝিলকে তখন সবাই বলে, হ্যাঁ রে, তুই এখন বড়লোক বাড়ির বউ হয়ে গিয়েছিস বলে আর নাচানাচি করছিস না, তাই তো? তখনই ঝিল বলে, কি যে বলিস না তোরা, দেখবি আমি নাচতে পারি কি না। এই বলে ঝিলও নাচানাচি শুরু করে দেয়। তারপরেই সবাই মিলে চলে গেছে ঝিলের বাড়িতে। সাক্ষ্যকে ভেতরে বসতে বলে মিনতি, আর বলে, জানি বাবা, তোমার হয়তো এই ঘরে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু আমাদের তো আর কিছু নেই বলো। তখন সাক্ষ্য বলে, কে বলেছে কষ্ট হবে? আমি সব কিছুতে নিজেকে মানিয়ে নিতে পারি, আর তাছাড়া আমার কোনো কষ্ট হবে না। তোমরা এত সুন্দর আয়োজন করেছো যে আমার খুবই ভালো লাগছে। শুধু একটা কথা মনে রেখো যে আমি সব সময় তোমাদের সাথে আছি, তোমাদের মতোই আমি মানুষ, আমার এক্সট্রা কিছু নেই। মিলি তখন বলে, মা তাহলে আমি ওদের বাড়ি থেকে ঠান্ডা ঠান্ডা শরবতটা নিয়ে আসি। তখনই সাক্ষ্য বলে, কার বাড়ি থেকে নিয়ে আসবে? এরপরে মিলি বলে, আসলে আমাদের বাড়িতে তো আর ফ্রিজ নেই, তাই আমরা পাশের বাড়িতে, যার বাড়িতে ফ্রিজ আছে, এই বস্তিতে একজনের বাড়িতেই ফ্রিজ আছে, তার বাড়িতেই সব কিছু রেখে আসি। মুখঝুক করে ও, আমরা অত বেশি পাত্তা দিই না, তার আমি নিয়ে আসছি। এই বলেই শরবতটা নিয়ে আসি, আর তারপর সাক্ষ্যকে দেয়। সাক্ষ্য বলে, শরবতটা কিন্তু খেতে দারুণ হয়েছে, সত্যি কথা। ঝিল তখন বলে, সত্যি দিদি, তুই ঠান্ডা ঠান্ডা দিয়েছিস বলেই হয়তো এতটা ভালো লাগছে খেতে। এরপরই সাক্ষ্য সামনেই তখন মিলি বলে, জানিস তো বোন, আমি মাকে বলেছি একটা ফ্রিজ আমরা কিনবো। আমি আবার নতুন একটা কাজ ধরেছি, আর একটা বাচ্চা পেয়েছি তো, তাই ভাবলাম এবারে অন্তত একটা ফ্রিজ কেনা যাক, তাহলে আর মন্দ হয় না। তখন মিনতি বলে, দেখেছিস তোর দিদিটা কি করে? আমি ওকে বললাম এসব কিছু লাগবে না, থাকার মধ্যে তো আমরা দুজন, ও আমরা দুজন ঠিক চালিয়ে নিতে পারবো। এরপর সাক্ষ্য কথা বলতে বলতে বাইরে চলে যায়, আর তখনই ফ্রিজ অর্ডার করে দেয়, আর বলে ইমিডিয়েটলি ভালো একটা ফ্রিজ এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন। এরপর সেটা ঝিল আর মিনতি জানেও না, মিলিও জানে না। বাড়িতে সবাই তো হইহুল্লোড় করতে থাকে। বস্তিতে অনেকেই আছে যারা এসেছে আর বলে, সত্যি তোমাকে দেখে খুব ভালো লাগছে, এত বড় বাড়ির ছেলে, কিন্তু আমাদের মতন বস্তিতে তুমি তোমার পা রেখেছো। এরপর মিষ্টিও নিয়ে এসেছে। তখনই সাক্ষ্য বলে, দাঁড়ান আপনাকে নমস্কার করি, কিন্তু সে বলে, না না, পায়ে হাত দিতে হবে না, তাহলে যে আমার অনেক বড় পাপ হবে। সাক্ষ্য বলে, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আপনি আমার গুরুজন, আর আপনি বলছেন পাপ হবে? সেটা হয় কখনো?
তখন বস্তিতে সবাই বলে যে সত্যি তুমি একটা মনের মতন জামাই পেয়েছো, খুব ভালো। ঝিল তখন বলে সাক্ষ্যবাবুর মতন মানুষ হয় না, উনি সব মানুষের দুঃখ কষ্ট বোঝে, এটাই আমার সব থেকে ভালো লাগে। ঝিল তখন বলে দিদি আবার কি আনছিস? তখন মিলি বলে এই যে লুচি তরকারি নিয়ে এসেছি, আর দুপুরবেলায় কিন্তু মাংস আছে, সব ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। থাকতে একটু অসুবিধা হলেও খাওয়ার দিক থেকে কোনো কম্প্রোমাইজ করিনি। ঝিল বলে উনি এমনি খুব ভালো মানুষ, তুই যা দিবি তাই খেয়ে নেবে, কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই। তখন মিনতি বলে আমি জানি যে সাক্ষ্য কী খেতে পছন্দ করে আর কি করে না, আমি তো এত বছর ওদের বাড়ি কাজ করেছি, সবটা জানি। তখনই সাক্ষ্য বলে জানি তো, আমি ওর জন্যই তো মিনু কাকির ওপর সব থেকে বেশি ভরসা করতে পারি, উনি আমার খাওয়া দাওয়া সব জানে। এর মধ্যেই তখনই ঝিল বলে দিদি সুমনদাকে আজকে একবার ডেকে পাঠাস না, ও বলছিল সুমনদার সাথে কথা বলতে চায়। তখনই বলে মিনতি কেন বাবা, ওর সাথে আবার কথা বলার কি দরকার? মিলি তখন বলে ও তো আর তোমার মতো নয়, ও খুবই বদলে গেছে, বিয়ের পর থেকে মানুষটা একদিনের জন্য আমার জীবনে শান্তি আনেনি, আর ওর সাথে যোগাযোগ না রাখাই ভালো। তখনই ঝিল বলে একবার অন্তত বল না, বলল তো উনি কথা বলে কোনো কিছু মেটানোর চেষ্টা করবে। তখন মিনতি বলে আমার মনে হয় না সুমন বুঝবে, কারণ ও কোনোদিনও বোঝার মতন ছেলেই নয়। সাক্ষ্য বলে একবার ডাকোই না, কথা বলে দেখি, মানুষের সাথে কথা বলতে তো আর কোনো সমস্যা নেই। তখন মিনতি বলে তুমি যখন বলছো তখন মিলি তুই একবার ফোন করে না হয় ডাক। এরপর ঝিল ভাবে যদি দিদির সাথে সুমনদাকে আবারও মিলিয়ে দেওয়া যায় তাহলে তো মন্দ কিছু হয় না, সবাই মিলে একসাথে এইভাবে হইহুল্লোড় করে বাকিটা জীবন না হয় কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু মিনতি খুব করে চায় তাতে তার দুই মেয়ে সুখে শান্তিতে সংসার করুক, আর সুমনকে ডাকার জন্য বারবারই সাক্ষ্য মিলিকে বলতে থাকে।